ভরা ইতিহাস পাঠ্য বই ছাপিয়ে প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করল কেরলের সিপিএম সরকার। যেখানে নেতাজি নাকি ব্রিটিশের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন ছাপা হয়েছে। অবশ্য নেতাজি সম্বন্ধে বামেদের মূল্যায়ন চিরকালই অবমাননাজনক বলে ওয়াকিবহাল মহলের মতো। কখনো তোজোর কুকুর বলা হয়, কখনো 23শে জানুয়ারি কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে উল্টো করে জাতীয় পতাকা তোলা হয়। নেতাজি প্রসঙ্গ এলেই যেন বামেরা যেন কন্ট্রোভার্সি ক্রিয়েট করে খবরে আসতে চান। শূন্যে থাকা বামেরা প্রাসঙ্গিক হতে চান। বামেদের এই নতুন করে নেতাজি অবমাননাকর কেরলের ঘটনার তীব্র প্রতিবাদ জানালো ভারত ভাবনা। কলকাতার মুরারিপুকুর বোমার মাঠে ভারত ও ভাবনার প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রবীণ বিপ্লবী হরেন বাগচি বিশ্বাস, ভারত ও ভাবনার সভাপতি তরুণ ব্যানার্জি, স্কাই নিউজ ইন্ডিয়ার কলকাতার স্পেশাল করেসপন্ডেন্ট সাংবাদিক গোপাল চক্রবর্তী মহাশয়, বিপ্লবী গবেষক কৃষ্ণেন্দুজি, বিপ্লবী প্রফুল্ল চাকির পৌত্র সুব্রত চাকি অসুস্থতার জন্য উপস্থিত না থাকতে পারলেও কেরালায় নেতাজি অবমাননার তীব্র নিন্দা করে ধিক্কার জানিয়েছেন। দেখুন বিস্তারিত বিশেষ প্রতিবেদন। এডিটর ইনপুট সমীর ভর, এর সঙ্গে চিরঞ্জীব চ্যাটার্জি। খবর কলকাতা, ভাইস প্রেসিডেন্ট, স্কাই নিউজ ইন্ডিয়া। আমার সেনাবাহিনীর সাথে থাকো, কোথায় কোথায় বোমবিন করা লাগবে তুমি দেখাই দেবা, সেই জায়গায় বোমবিন করবে। এই জন্যই হাতিবাগান ওইখানে 5খানা বোমবিন করছে, 17টা হাতি মারছে। এরপর খিদিরপুরে 3খানা বোমবিন করছে। এইবারেতে ওরা কাবু হয়ে গেছে, লন্ডন সরকার কাবু হইয়া লক্ষ্মীকান্ত বাগচিকে বলছে রাজভবন থেকে লর্ড কার্জন, লক্ষ্মীকান্ত বাবু আপনারা ব্রিটেনে বোমবিন করা বন্ধ করুন, আপনাকে স্বাধীন দিয়ে চলে যাচ্ছি। সে কাগজটাও আমার কাছে আছে এখানে। আচ্ছা, এরপরেতে আপনার ওই সুভাষচন্দ্র বসুকে গান্ধী আর জওহর গাজী চক্রান্ত করিয়া এই যে ধরে দিয়েছে, এই তার আমি ছবি রাখছি এখানে। ধরে দিয়া বলছে কি উনি তাইহুক পেলেন দুর্ঘটনায় মারা গেছে, অথচ আমরা তাইহুকে খবর নিছি, তাইহুকে ওই দিন কোনোদিন পেলে নেই, ওরে নাই। 1947-এ 13ই আগস্ট সুভাষ বসু গান্ধীকে মনে করতে গুরু ঠাকুর, ওই গুরু ঠাকুর হিসেবে ওনাকে শ্রদ্ধা করতেন। উনি ডাকিয়া দিয়া লর্ড মাউন্টব্যাটেনের হাতে তুলে দিয়েছে গান্ধী। এরপরেতে তুলে দেওয়ার পরেতে উনি করছে দেশ ভাগ, বঙ্গদেশকে করছে 2 খণ্ডিত। ভাগ করার পরেতে নোয়াখালীতে হিন্দু গলা কুপাইয়া কাটতে আছে। ওই গলা কাটা ঠেকাইতে কায়দে আজম জিন্নার কাছে চলে গেছে পূর্ববঙ্গে। জিন্না তুমি হিন্দু গো মারছো কেন? যে পাকিস্তানে থাকবে পাখি আর মুসলিম, হিন্দু থাকার কথা নয়। রায়রা ঠেকাইতে পারে নাই, না পারিয়া দেশে আইয়া গুজরাটে যাইয়া ধর্ম পোলা নাথুরাম গটের কাছে বলছে, নাথুরাম আজ যদি সুভাষ বসুকে ধরে না দিতাম তাহলে দেশভাগ হইতো না, আর এই হিন্দুগুলি মারা যাইত না। যখন এই কইছে যে সুভাষ বসুকে ধরে দিছি, তখন এই নাথুরাম পকেট দিয়ে পিস্তল বাইর করিয়া গান্ধীর বুকে 2খানা গুলি বসাইয়ে দিয়েছে। এরপর জওহর গাজী ওই নাথুরামকে দিল্লি লালকেল্লা ব্রিটিশ ডেরায় নিয়ে ওকে নাথুরামকে মেরে দেয়। এরপরেতে আমি একটু সাধারণ গান গাইতে চাইছি। ক্ষুদিরামের বড় লাটকে মারব বলে মাঠকে বোমা তৈয়ার করে, বড় লাট যে গাড়িতে আসবে সে গাড়িতে আইছে জনগণ। তখন এই বোমবিন হয়ে গেছে, তখনও গানে গাইয়ে গেছে, বড় লাটকে মারব বলে মাঠকে বোমা তৈয়ার করে মারলাম ভারতবাসী,
একবার বিদায় দাও মা, ঘুরে আসি। শনিবার দিন 10টার কালে লোক ধরে না হাইকোর্টেতে, খুদির হবে ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দাও মা, ঘুরে আসি। আসি আসি বলে খুদির হবে ফাঁসি, দেখবে ভারতবাসী। শনিবার দিন 10টার কালে লোক ধরে না হাইকোর্টেতে, খুদির হবে ফাঁসি। 10 মাস 10 দিন পরে মা আমি জন্ম নেব মাসির ঘরে, চিনতে যদি না পারো মা, গলায় দেখবে ফাঁসি। একবার বিদায় দাও মা, ঘুরে আসি। বন্দে মাতরম, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় হিন্দ মা, বন্দে মাতরম। জয় হিন্দ। বন্দে মাতরম। আপনারা জানেন কেরালা গভর্নমেন্ট তার পাঠ্যপুস্তকের ছাত্রছাত্রীদের নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান পথিকৃৎ, তাকে অবমাননা করেছেন। আমরা ভারত ভাবনা দলের পক্ষ থেকে সাথী সাংবাদিক গোপাল চক্রবর্তীর উদ্যোগে আজ প্রতিবাদ সভার আয়োজন করেছি এবং ভারতবর্ষে যদি ব্রিটিশ তাড়াহুড়ো করে পালিয়ে থাকে ভারতবর্ষ থেকে, একমাত্র আজাদিন ফৌজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্যই পালিয়েছে। এবং দেশপ্রেম কাকে বলে, স্বামীজির যে বাণী, সেই বাণী অনুসরণ করে যদি কোনো দেশপ্রেমিক মানুষ ভারতবর্ষের মাটিতে জন্মে থাকেন, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি দেশমাতৃকাকে নিজের মায়ের সঙ্গে সমতুল্য ঘোষণা করেছিলেন। এবং গান্ধীজিও স্বীকার করেছিলেন যে সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের নেতাজি। মানতে হবে আমাদের যে 93 দিন জলের তলায় দেশমাতৃকার শৃঙ্খল উন্মোচনের জন্য যিনি ব্যয় করতে পারেন, যিনি আজাদিন ফৌজের নানা গান রচনা করতে পারেন, যিনি ভারতবর্ষের মুক্তির জন্য আজাদিন ব্যাংক গঠন করতে পারেন এবং পৃথিবীর ইতিহাসে প্রথম নারী বাহিনী ঝাঁসি রানী নামে ঝাঁসি বাহিনী তিনি গড়ে তোলেন। ইন্ডিয়ান ফৌজে এখন মেয়েদের নেওয়া হচ্ছে, তার পথিকৃৎ কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং ভারতবর্ষের জাতীয় সঙ্গীত কি হবে, শুভ সুখ চैन की बरखा बरसे ভারতী ভাগ হ্যায় জাগা। এই যে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হের সমতুল্য করে হিন্দুস্তানি ভাষাতে তিনি রচনা করলেন আবিদ হাসানের সহযোগিতায়। তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। যখন জনগণ মন অধিনায়ক জয় হে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত ঘোষণাই হয়নি, নেতাজি সুভাষচন্দ্র বসু তা ঘোষণা করে দিলেন। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান, কদম কদম বাড়ায় যা, খুশি কে গীত গায়ে যা। এখন অবধি ইন্ডিয়ান ফৌজে গাওয়া হয়। তাই ভারতবর্ষের যদি ইন্ডিয়ান ন্যাশনাল ফৌজ, তিনি নেতাজির নাম INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এবং দুঃখের বিষয়, ভারতবর্ষের যে সরকার, তদানীন্তন কংগ্রেস গভর্নমেন্ট এবং গান্ধীজির অনুসারীরা নেতাজির আজাদিন ফৌজকে জাপানি আক্রমণ বলে চালিয়ে দিয়েছিলেন, যে তরোয়াল হাতে জাপানি ফৌজকে এবং নেতাজিকে আমরা আটকাবো, জওহরলাল নেহরু ঘোষণা করেছেন। গান্ধীজিও দোটানা ছিলেন, প্রথম দিকে নেতাজির পক্ষে, পরের দিকে নেতাজিকে প্রতিরোধ করার জন্য ব্রিটিশ বাহিনীর অনুসারী রূপে গান্ধীজিও কাজ করেছিলেন। এবং 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে ভারতবর্ষ থেকে গরিব গুরব মানুষরা, না খেতে পাওয়া মানুষরা যাতে ব্রিটিশ বাহিনীতে যোগ দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত মজবুত করে, তার জন্য গান্ধীজি এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে
মহল্লায় মহল্লায় জেলায় জেলায় ঘুরে ব্রিটিশ ফৌজ সংগ্রহ করেছিলেন। চাষবাসে আমাদের কৃষক শ্রেণী পারদর্শী ছিল, সেই কৃষকদের গান্ধীজি বুঝিয়েছিলেন যে ব্রিটিশকে ভারতবর্ষে মাটিতে শক্তিশালী করার জন্য তোমরা লাখো লাখো মানুষ ব্রিটিশ ফৌজে যোগদান করো। ভারতবর্ষের ভারতীয় বাহিনী যুদ্ধক্ষেত্রে সর্বাগ্রা আগে থাকতো এবং তারাই গুলি খেয়ে মরতো, ব্রিটিশরা কিন্তু পেছনে থাকতো। ভারতীয়দের ব্রিটিশরা এইভাবে ট্রিট করত। নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় 1945 সালে নৌ বিদ্রোহ ভারতবর্ষে সংগঠিত হয় এবং নৌসেনা পরিষ্কার বলেন, নেতাজি যদি আমাদের আত্মসমর্পণ করতে পারে তাহলেই আত্মসমর্পণ করবো। এবং গান্ধীজি অনেক বুঝিয়ে, জওহরলাল অনেক বুঝিয়ে নৌসেনাদের যে আত্মসমর্পণ করান এবং তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়। 1942 সালে তমলুক, চম্পারণ এবং বহু জায়গায় যে আজাদ সরকার গঠিত হয়, সেখানেও একই গান্ধীজি ব্রিটিশের অনুসারী রূপে প্রত্যেকটা গভর্নমেন্টকে, এখানে সুশীল যারা ছিল, অজয় মুখার্জিরা ছিল, তাদের প্রত্যেককে আত্মসমর্পণ করতে বাধ্য করানো হয়। এবং আত্মসমর্পণের পর বালিয়া ছিল, চন্দ্রশেখর ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল, এবং বালিয়ার যে গভর্নমেন্ট তাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। গান্ধীজি বলেছিল কিছু হবে না, তোমরা শুধু আত্মসমর্পণ করো, এবং তাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, নেতাজিকে ভুলিয়ে দেওয়ার ভারতবর্ষে একটা সুচারু রূপে চক্রান্ত স্বাধীনতা, তথাকথিত স্বাধীনতার পর থেকে চলছে। এবার এই তথাকথিত স্বাধীনতার 1947 সালে পরিষ্কার প্রকাশ্যে ঘোষণা ছিল যে তারা ডোমিনিয়ন স্ট্যাটাস, সাহিত্য শাসন হিসেবে ভারতবর্ষকে দিচ্ছে। কাদের সাহিত্য শাসন? মাউন্ট ব্যাটেনের হয়ে শাসন ক্ষমতা অর্জন করবে রাজা গোপালাচারিয়া এবং জওহরলাল নেহরু। রাজা গোপালাচারিয়া পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছিলেন যে আমরা ব্রিটিশের দাস রূপে, ব্রিটিশ আমার বাবা মা, তার দাস রূপে আমরা ভারতবর্ষ শাসন করব। এখন তাহলে দাবি তুলতে হয় যে কোন কোন গোপন শর্তে ভারতবর্ষকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয়েছিল। নেতাজির অন্তর্ধান রহস্য, নেতাজির যে তাইহকু বিমান দুর্ঘটনা ঘটেনি সবাই জানে, তাহলে নেতাজির শেষ পরিণতি কি হলো ভারত সরকারকে জানাতে হবে, জানানো উচিত। স্বাধীনতার পরে গান্ধী আশ্রমগুলো পাড়ায় পাড়ায় গড়ে ওঠার জন্য কোটি কোটি টাকা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। আমি যেখানে যা দাঁড়িয়ে বক্তৃতা করছি সেটা একটা বিল্ডিং চত্বর হয়ে গেছে। অরবিন্দ ঘোষের বাগান বাড়ি, বালিন ঘোষের বাগান বাড়ি, সামনে বোমার মাঠ, যেখান থেকে অরবিন্দ ক্ষুদিরাম এবং পপুল জাতিরা বোম সংগ্রহ করে কিংস ফোর্টকে মুজফ্ফরপুরে মারতে গিয়েছিলেন। এরকম একটা ঐতিহাসিক জায়গাকে ভুলিয়ে দিয়ে হেরিটেজ না ঘোষণা করে একটা বিল্ডিং তৈরি করে দেওয়া হয়েছে, বিল্ডিং কম্পাউন্ড, এবং সামনে বোমার মাঠটা একটা ভুতুরে জায়গা হিসাবে এখন অব্দি আছে। সরকার বদলায়, আমরা প্রত্যেকটা সরকারকেই বলি এই বোমার মাঠটাকে হেরিটেজ ঘোষণা করুন, যেখানে বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কানুন গোরা বোম টেস্টিং এর কাজ করতেন। এবং ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন এই মুরারিপুকুর থেকে শুরু হয়। 1902 সালে প্রমোদকান্ত মিত্রের নেতৃত্বে অনুসরণ সমিতির ঘাঁটি হচ্ছে মুরারিপুকুর। এবং 1908 সালে যে মামলাটা হয়, অরবিন্দ ঘোষ যেখানে ধরা পড়েন, বারিন ঘোষ ধরা পড়েন, এই মামলাটাই ছিল মুরারিপুকুরের বাগান বাড়ির বোমার মামলা। নেতাজিকে ভুলিয়ে দেওয়ার বিরুদ্ধে সর্বতভাবে লড়াই হবে। আমরা আমাদের সঙ্গে পেয়েছি আজাদিন ফৌজের সেনানী হরেন বাগচি বিশ্বাস মহাশয়কে। আমরা তাকে কুর্নিশ জানাই, সালাম জানাই, প্রণাম জানাই। এবং সর্বাপেক্ষা ভারতবর্ষের স্লোগান হওয়া উচিত জয় হিন্দ, এবং জয় হিন্দ স্লোগানের ভিত্তিতেই আমরা চলব। এবং জাতির জনক হওয়া উচিত, জাতির জনক হওয়া উচিত স্বামী বিবেকানন্দের। কোনো অবস্থাতেই মহাত্মা গান্ধীর নাম জাতির জনক হিসাবে আসে না। তার কারণ মহাত্মা গান্ধী বকলমে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষে বাঁচানোরই চেষ্টা করেছেন এবং ভারতবর্ষে যাতে ডোমিনিয়ন স্ট্যাটাস প্রাপ্ত হয় তার চেষ্টা করে গেছে। জয় হিন্দ, জয় ভারত, ভারত ভাবনা জয়, ভারত মাতা কি জয়। জয় হিন্দ, সকলকে শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আমার বক্তব্য রাখছি। আজকে 26শে আগস্ট, বেশ কিছুদিন আগে ভারতবর্ষের সমস্ত লিডিং নিউজ পেপারে খবর বেরিয়েছিল আমাদের দেশের
একজন স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অবমাননা। কি বলা হয়েছে না, কেরালার পাঠ্যপুস্তকে 4th শ্রেণীতে নেতাজি সম্বন্ধে ভুল পড়াশোনার ব্যাপারে করা হয়েছে। সেটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশের ভয়ে পালিয়ে গেছে, কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। এবং কিছুদিন পর কেরালার শিক্ষা দপ্তর থেকে ক্ষমা চাওয়া হয়েছে, কিন্তু এই ক্ষমা চাওয়াটাই বড় না। এটা হচ্ছে কেরালার মতো একটা শিক্ষিতরা যে এই ধরনের কাজ করলো, এতে আমরা ভারত বাংলা দলের পক্ষে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আজকে আমরা এখানে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ পবিত্র তীর্থস্থান মুরারিপুকুর বোমার মাঠ। এখান থেকেই বিপ্লবী উল্লাসকর দত্ত, প্রফুল্ল চাকি, আরও বিভিন্ন বিপ্লবীরা এখানে বোমা বানাতো। এই বোমা ব্যবহার করে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি অত্যাচারী কিংসফোর্ডকে হত্যার জন্য চেষ্টা চালিয়েছিল। আমরা নেতাজি সুভাষচন্দ্রের ব্যাপারে এখন এই মুহূর্তে যে আমাদের কেন্দ্রীয় সরকার আছে, প্রকৃত তথ্য এবং নেতাজির ফাইল প্রকাশ করার জন্য দাবি জানাচ্ছি। আর অবিলম্বে নেতাজি যারা এইসব কুরুচিকর এবং খারাপ করছে তাদের সম্পূর্ণ বয়কট করা উচিত এবং তাদের ভারতবর্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। নমস্কার, গোপাল চৌধুরী। जय हिंद। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूर्य सच्ची सुख रूपाय स्वामी नेता पहाड़ी। ভারতবর্ষ তথা বিশ্বের সমাজতান্ত্রিক স্রষ্টা স্বামী বিবেকানন্দের মহৎ পথকে সামনে রেখে যিনি চলেছিলেন ভারতবর্ষকে স্বাধীনতার পথে, এক অর্থনীতির পথে, এক রাজনৈতিক দৃষ্টিকোণে সর্বোচ্চ সীমায় নিয়ে যেতে ভারতমায়ের সেই যোগ্য সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেরালার মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তর যেভাবে কুরুচিকর আক্রমণ করলো, আমি এর পূর্বেই ভারত বাংলা দল থেকে ঘোষণা করেছিলাম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের নিয়ে বিকৃতিকরণ চলছে। সেই দিনের ঘটনা, সেই দিনের ডাক, তার বিরুদ্ধে প্রতিবাদ যে ভারত বাংলা দল দিয়েছিল তা কোনো অংশেই ব্যর্থ নয় এবং আজও প্রাসঙ্গিক। কেননা ভারতবর্ষের যে শত্রুরা তারা বিবেকানন্দকে ভুলিয়ে দিতে চায়, তারা নেতাজিকে ভুলিয়ে দিতে চায়, তারা সিরাজদৌল্লাকে ভুলিয়ে দিতে চায়, তারা ছত্রপতি শিবাজীকে ভুলিয়ে দিতে চায়, তারা ভারতবর্ষের সংগ্রামের যে চিহ্নগুলিকে, সেই চিহ্নগুলিকে ভুলিয়ে দিতে চায়। আমাদের প্রশ্ন একটাই, ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তাদের এত ভয় কেন? যারা দেশ স্বাধীন করবার জন্য এক শত্রু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের বিরুদ্ধে এত ভয় কিসে? তারা তো দেশের জন্যই কাজ করেছে। তাহলে যারা আজকে স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে যাচ্ছেন তারা কি আসলে আপোষকামী? এই বিশিষ্ট সরকার যারা কেরালায় চালাচ্ছে, যারা বলেন যে কেরালা শিক্ষিতের হার, অবশ্যই শিক্ষিতের হার এগিয়ে কেরালা, কিন্তু কেরালায় আজকে যারা ক্ষমতার নাকপাশে কেরালাকে বসিয়ে রেখেছেন বা বসে থেকেছেন, তারা জন্ম লগ্ন থেকে সুভাষচন্দ্রের বিরোধী। বলতে আপত্তি নেই, এই সাভারকার যেমন মুচলেখা দিয়ে বেরিয়েছিল, একই রকম ভাবে কিন্তু সিউলার জেল থেকে মুজফ্ফর আহমেদ, পিসি যোশীরাও বেরিয়েছিল। এটি নির্দিষ্ট রাজনৈতিক দল সাভারকারকে অবশ্যই আক্রমণ করা উচিত, কারণ সাভারকারের প্রথম জীবন ছিল বিপ্লবীময়, গৌরবময়, স্বাধীনতা সংগ্রামময়। পরবর্তী জীবন ছিল ন্যাক্কারজনক, দালালিময়। কিন্তু সেই দালালিতে শুধু সাভারকার একা ছিল না। আজকে মুজফ্ফর আহমেদের লেখা, পিসি যোশীর লেখা থেকে স্পষ্ট যে কমিউনিস্ট পার্টি কিভাবে সিউলার জেল থেকে মুচলেখা দিয়ে বেরিয়েছিল। কেনই বা কমিউনিস্টদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি এবং রাতারাতি কমিউনিস্টদেরকে বিভিন্ন বিপ্লবীদের সেরে সিউলার জেলে ঢুকিয়ে দেওয়া হতো। কি ছিল তার পরিকল্পনা সবাই সকলে জেনে। আরেকটি বড় কথা, যারা প্রথম লগ্ন থেকেই, প্রথম জন্ম থেকে, জন্মের সময় থেকেই ভারতবর্ষের বিরুদ্ধতাচরণ করে এসেছে, মানবেন্দ্রনাথ রায়, যাকে প্রথম বিশ্বযুদ্ধের সময় বাঘাযতীন টাকা দিয়ে পাঠিয়েছিলেন যে মেক্সিকো থেকে, যে গদর পার্টির সাহায্যে আর্মস পাঠাতে ইন্ডিয়াতে, কারণ রাসবিহারী বসু সে সময় গণ অভ্যুত্থানে ডাক দিয়েছিলেন। কিন্তু মানবেন্দ্রনাথ রায় সেই টাকা নিয়ে মেক্সিকোতে গিয়ে ভ্যানিশ হয়ে গেলেন। অস্ত্র তো পাঠাননি, উল্টো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া গঠন করলেন। কার পারমিশনে গঠন করেছিলেন? উনি কি কমিউনিস্ট পার্টি গঠন করতে গেছিলেন না দেশ স্বাধীন করতে গেছিলেন? তার পরবর্তীকালে কমিউনিস্ট পার্টির অদ্ভুত অদ্ভুত আচরণ, ব্রিটেনের সঙ্গে সখ্যতা, আমেরিকার সঙ্গে সখ্যতা, কমিউনিস্ট দেশগুলোর সঙ্গে সখ্যতা, বিশেষ করে রাশিয়া সে সময় যেহেতু ব্রিটেন ফ্রন্টে লড়ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এবং প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া নিজেকে সুচাতুরভাবে সরিয়ে রেখেছিল, কারণ লেনিনের মনে হয়েছিল যে রাশিয়াকে আগে সামগ্রিকভাবে উন্নতি করা দরকার, তারপরে আন্তর্জাতিক বাজারে তাদের বাজারকে দখল করা দরকার।
এবং পাশাপাশি ব্রিটেন আমেরিকার পাশাপাশি সোভিয়েত সাম্রাজ্যবাদের বিস্তার হচ্ছিল, যার বীজদাত আমরা দেখতে পাই 1991-তে ভেঙে পড়ে আফগানিস্তান আক্রমণের মাধ্যমে। যাই হোক, সেটা পরের কথা। কিন্তু এই যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তৈরি তাসখান্ডে, তারপর ভারতবর্ষে তৈরি মিরাটে, তাদের মানে একটি মানে পরিচালিতই ছিল হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামকে বিরুদ্ধচারণ করা, ব্রিটিশদের সঙ্গে হাত মেলানো। তা আমরা তাদের থেকে কি আশা করতে পারি? তারা কি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদেরকে সম্মান দেবে? এগুলো হাস্যকর নয় যে জ্যোতি বসু দেশভাগের জন্য অন্যতম কারিগর বলেছিল পহলে পাকিস্তান দেনা চাইয়ে বাদ মে হিন্দুস্তান কা বাত সোচনা চাইয়ে, সেই জ্যোতি বসুর দল, সেই সিপিআই সিপিএম এবং তার থেকে বেরিয়ে আসা সিপিআইএম এর লিবারেশন দল, তারা কি করে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ডাক মানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে মানবে? চারু মজুমদার ডাক দিয়েছে চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান, কেন বলতে পারিনি ভারতবর্ষের চেয়ারম্যান আমার চেয়ারম্যান, ভারতবর্ষের শাসন ক্ষমতা আমার ক্ষমতা? উনি কি চীনের দিকে তাকিয়ে শাসন ব্যবস্থা লাভ করতেছিলেন ভারতে? তার মানে যে দলটার প্রথম থেকেই সাম্প্রদায়িক এবং হচ্ছে ব্রিটিশদের সঙ্গে দালালির সম্পর্ক, তারা কি করে নেতাজিকে সম্মান দেবে? কিন্তু এই যে বিকৃতিকরণ সারা জীবন চলবেই, আমাদের এর বিরুদ্ধে লড়তে হবে। ভারত ভাবনা দলের সভাঘর থেকে যেদিন আমরা ভারত ভাবনার পক্ষ থেকে এই তথ্য বিকৃতিকরণ এবং ভারতবর্ষের জাতীয়তাবাদী বিপ্লবীদেরকে চরিত্র কালিমালিপ্তর বিরুদ্ধে ডাক দিয়েছিলাম, আজও সেই লড়াই জারি রয়েছে, জারি থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর সব শেষে বিবেকানন্দের পথই ভারতবর্ষের পথ। মোহনদাস করমচাঁদ গান্ধী, তারা হতে পারে নির্দিষ্ট রাজনৈতিক দলের, কারণ কংগ্রেস তো কারো বাপের সম্পত্তি নয়, কংগ্রেস ভারতীয়দের সম্পত্তি। সেই ভারতীয়দের সম্পত্তি যে কংগ্রেস তৈরি হয়েছিল, সেই কংগ্রেসের প্রথম হোতা ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাদের অনুপ্রেরণা ছিলেন ভগিনী নিবেদিতা। আর আশা করি বলতে হবে না ভগিনী নিবেদিতা কার অনুপ্রেরণায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে পরিচালনা করেছিলেন। তাই ভারতবর্ষ তথা বিশ্বের জাতির জনক এবং সাম্যবাদের জনক বিবেকানন্দকে আমার প্রণাম, শুভেচ্ছা। ভারত মাতাকে আমার প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। জয় হিন্দ, বন্দে মাতরম, নেতাজি জিন্দাবাদ।